নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে সকলকে স্বাগত। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সাথে রয়েছে অরিত্র। প্রথমেই দেখব লক্ষ্যে 21। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে এতদিন আধা সামরিক বাহিনী নিয়েই ভোটে লড়েছেন তিনি, তাহলে এবার সেন্ট্রাল বাহিনী নিয়ে ভোটে লড়তে আপত্তি কেন? এছাড়াও নেত্রীকে দিদি বলে কটাক্ষ নয়, এমনই মন্তব্য দিলীপ ঘোষের। देखिए, टीएमसी की अभी स्थिति इतनी हो गई कि यहाँ तो उतर गए हैं। जिस सेंट्रल फोर्स को लेकर उन्होंने दो बार चुनाव जीता, 3 बार 4 बार जीता, उस समय इनकी बहुत ज़रूरत थी। आज सेंट्रल फोर्स से डर रही, जबकि बंगाल के लोग सेंट्रल फोर्स के लेकर खुश हैं। सेंट्रल फोर्स कदम रखते ही बंगाल में यहाँ के महिलाएं जाके उनको फूल से और आरती उतारी, पुष्पवृष्टि की। तो ये चुनाव से इतना डर चुके हैं टीएमसी वाले, तो इस प्रकार ना सिर्फ बातें कर रहे हैं। मुझे लगता है इसमें कोई आधार नहीं है। কথাই আছে ভোট বড় বালাই, আর সেই ভোট বৈতরণী পার হতেই সকাল সকাল ধোপদুরস্ত পোশাকে মাছের বাজারে হাজির বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। আর তা দেখেই তৃণমূলের কটাক্ষ, ভোট বৈতরণী পার করার জন্য ভূমিপুত্র সাজতে কতই না নাটক। পরনে সাদা পাজামা পাঞ্জাবি, থলে হাতে বাজারে বিজেপির বালুরঘাটের প্রার্থী অশোক লাহিড়ী। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে প্রার্থী বলে কি তিনি সাধারণ মানুষ নন, বাজার করবেন না? তবে এই ছবি দেখে শ্লেষ প্রতিপক্ষ তৃণমূলের গলায়। বাজার করা আসলে লোক দেখানো, বাজার করে নিজেকে ভূমিপুত্র প্রমাণের চেষ্টা। যদিও কোনো কটাক্ষেই কান দিতে নারাজ প্রার্থী অশোক লাহিড়ী। বুধবার সকালে দলীয় কর্মীর বাইকে চড়ে বাজারে আসেন অশোকবাবু। রীতিমতো দরদাম করে তিনি সবজি ও মাছ বাজার করেন। জানান তিনি মাছের পোকা, তবে স্ত্রী বলে দিয়েছেন দুজন মানুষ মাছ বেশি না আনতে, তাই কিনেছেন কই মৌরলা। ভালো মাছ কিনতে কিনবো না, এটা হতে পারে? ভালো মাছ কিনতে এসছি, আমার মাছ খুব পছন্দ। দেখি বালুরঘাটে বাড়ির লোকের বাড়িতে খেয়েছি, আজ বাজার থেকে কিনে আমার স্ত্রী কেমন রান্না করে দেখি। আর কি কি নিলেন? বেশি কিছু নেইনি, কালকে আমার স্ত্রী বাজার করেছে, তা আমি আজকে নিচ্ছি খালি কই আর মলা। অর্থনীতিবিদ বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী আলিপুরদুয়ারের বাসিন্দা। প্রার্থী ঘোষণা হওয়ার পর তিনি বালুরঘাটে বাড়ি ভাড়া করে রয়েছেন। এদিন তিনি বাজার করতে গিয়ে জানান বালুরঘাটের বাজার সস্তা। এ নিয়ে তার মন্তব্য, এখানে লোকের অর্থনৈতিক অবস্থা ভালো না, এখানে লোকের পারচেজিং পাওয়ার মানে ক্রয় ক্ষমতা কম। কত হয়েছে? এটা কি কৃষকদের উপর কোনো প্রভাব পড়ে না? এটা যেটা হয়, আপনার আয় বাড়বে, আমার বিক্রি বাড়বে। আপনার আয় না বাড়লে তো আমার বিক্রি বাড়বে না। সুতরাং এটা একটা কি বলবো, একটা সিস্টেম যেখানে সবার ওপর সবাই নির্ভরশীল। তবে বিজেপি প্রার্থী একে নিছক বাজার করা হিসেবে বললেও ভোটের মুখে আসলে তা জনসংযোগের অন্য উপায় বুঝতে অসুবিধা হচ্ছে না কারো। তবে এ নিয়ে কটাক্ষ জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর সুভাষ চাকির। তার কটাক্ষ, কেউ বাড়ি ভাড়া নিয়ে বাজার করতে এলে পরে তাকে ভূমিপুত্র বলা যায় না। বালুরঘাটের বিজেপি প্রার্থী বহিরাগত ছিলেন, সেটাই আছেন। দেখুন, প্রথমত হচ্ছে উনি আমাদের বালুরঘাট বিধানসভার কোনো স্থায়ী বাসিন্দা নন। সে কারণে আমরা শুনতে পাচ্ছি উনি একটা বাড়ি ভাড়া করে, নির্বাচনের জন্য একটা বাড়ি ভাড়া করে এখানে থাকছেন। সে কারণে ওখানে ওনাকে বাজার করতেই হবে, কারণ ওনার আর কোনো ফ্যামিলি মেম্বার নেই। আর আমাদের যে প্রার্থী, উনি 365 দিন সকালবেলা বাজার করেন, নির্বাচনের মধ্যেও উনি বাজার করেছেন। 26 এপ্রিল সপ্তম দফার ভোট দক্ষিণ দিনাজপুরে। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল আরএসপির বিশ্বনাথ চৌধুরী। তবে 2019-এর লোকসভা ভোটে বদলে যায় সমীকরণ, জয়ী হয় বিজেপি। লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে বিজেপি, তাই শেষ হাসি কে হাসবে বোঝা যাবে 2রা মে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। টিকিট না পেয়ে সংযুক্ত মোর্চার বিরুদ্ধে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এই মর্মেই বুধবার মনোনয়নপত্র জমা দিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কংগ্রেস নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়। আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমরা একজন কংগ্রেস কর্মী
আমি কোনোদিন কে সভাপতি হলো সেই না দেখে অফিসিয়াল কংগ্রেসকে সবসময় মান্যতা দিয়ে এসেছি। এবং বীরভূমের দুবরাজপুরের বিজেপি কর্মী প্রতিহার ডোমের রহস্য মৃত্যুর ঘটনায় মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয় বিজেপির স্থানীয় বুথ সভাপতি দুলাল ডোমকে। মঙ্গলবার সকালে ওই ব্যক্তির দেহ উদ্ধার করার পরেই থানায় অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী। বুধবার আদালতে তোলা হবে বলেই সূত্রের খবর। ছিল তো মেন পথে 3 সময় মিটিংয়ে যায় কমলপুরে মিটিং হওয়ার পর দুলালের সাথে দু কথা বলাবলি হয়নি। এসে আমার কাছে ঘরে এসেই বলে যে আমার সাথে দুলালে দু কথা কাটাকাটি হলো। আমি কেন কী হয়েছে আমাকে বলো। নিয়ে আমাকে বললে যে আমাকে দুলাল বলছি যে আমি তোকে এই পার্টিতে রাখবো না, তোকে বাইকে দেবো, তাই বলি। নিয়ে আমি বললাম তাহলে ঠিক আছে বাইকে যেতে দেবে তোমাকে। নিয়ে আবার ও বলছি যে আমাকে দুলাল আবার ডাকছে, আমি আসি দুলালের কাছ থেকে, তাই বলি। 9টা বাজে যেতে হবে, সকালে যাবে। বলছে না আমি এখনই চলে আসছি, খাবারও খাইনি। স্যার সেটাই আমি বলতে পারবো না স্যার, কেন ঘটনাটা আমাকে গ্রেপ্তার করলো সেটা আমি বলতে পারবো না স্যার। আপনারা তদন্ত করুন স্যার, তাছাড়া আমি আর কি বলবো। আপনারা তদন্ত করে দেখুন এই পেছনে কি আছে। দিনে দুপুরে কোচবিহার শহরের 4 নম্বর ওয়ার্ডের প্রাণতোষ সাহা নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ সাহা যখন তার দোকানে কাজ করছিলেন সে সময় দুজন দুষ্কৃতী এসে তাকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু তারা আসতেই দুষ্কৃতীরা চম্পট দেয়। পরবর্তী ক্ষেত্রে এলাকাবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ প্রদর্শন করেন। দিনে দুপুরে কোচবিহার শহরের 4 নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় মৃত্যু হল প্রাণতোষ সাহা নামে এক স্বর্ণ ব্যবসায়ী। বুধবার সকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় 34 বছরের প্রাণতোষ সাহার। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে কোচবিহার পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাণতোষ সাহা নিজের দোকানে বসে কাজ করছিলেন। সেই সময় দুইজন দুষ্কৃতী একটি মোটর বাইকে এসে তার সামনে থেকে গুলি চালায়। প্রাণতোষ সাহার মাথায় ও বুকে গুলি লাগে। তাকে উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে দুষ্কৃতীরা হেলমেট পরে থাকায় চিনতে পারেনি বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাইক নিয়ে পালসার বাইক, দুজনে হেলমেট পরা ছিল। হেলমেট পরা অবস্থায় দুজন এসে দুজনের হাতে 4টা বন্দুক ছিল। দোকানের ভিতরে গল্প করতে করতে দুজনে একজন মাথায় গুলি করে, একজন বুকে গুলি করে চলে যায়। দুটো ছেড়ে এদিক থেকে দেখেছিল, দেখার পরে বলছে কে আপনারা, তখন ওদের দেখে গুলি করে। পুরো ভাগ্যবশত তারা গুলিতে লাগেনি, ওরা গুলি করে সোজা এদিকে চলে যায়। ওখানে এখনো একটা সেল পড়ে আছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। টায়ার জ্বালিয়ে বাঁশ ফেলে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশের উপর পাথর বৃষ্টি করে স্থানীয়রা। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাস চালায়। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সূত্রের খবর, মৃত ব্যক্তির সাথে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বিধানসভা নির্বাচনের আগে রাতভর উত্তপ্ত বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের সিঙ্গি গ্রাম। অভিযোগ, রাতভর দফায় দফায় চলে বোমাবাজি। গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে সকালে পড়ে থাকতে দেখা যায় তাজা বোমা। স্থানীয় বিজেপির অভিযোগ, গতকাল রাতে দলীয় পতাকা লাগাতে বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারপরই দুই দলের দুষ্কৃতীদের মধ্যে চলে বোমাবাজি। ঘটনায় গুরুতর জখম হয়েছে শাসক দলের একজন কর্মী। অন্যদিকে বিজেপির অভিযোগ, বিজেপি সমর্থকদের বেশ কিছু বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে। মুর্শিদাবাদের রানীনগরে বোমাবাজিতে মৃত্যু দুজনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রানীনগর থানার বাঁশগাড়া গ্রামে। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের চাষের জমিতে গবাদি পশু চড়তে দেখে প্রতিবাদ করে বেলিনা বিবি ও সুজন শেখ। বাক বিতর্কের জেরে বোমা এবং ধারালো অস্ত্র নিয়ে দুজনের উপর অতর্কিতে হামলা চালায় বজলু শেখ এবং তার দলবল। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ। আজকে ওই তো মানে সকালে প্রধানকে ডাকলাম, প্রধানকে কি সমাধা করার কথা, সমাধা করে দিবে। আজ থেকে 3-4 দিন আগে ওদের বাড়ির দুজনের মারিয়া মাথা ফাটিয়ে দেয়। একজনের 5টা সিলাই আছে, একজনের 7টা। তারপর প্রধানকে আমরাও বলি, ওরাও বলেছে হ্যাঁ ফাইসালা হবে। এবার রুগী না আসা পর্যন্ত ফাইসালা তো হয়েছে না। প্রধানকে আমরা বললাম ওরা আসুক, আসার পর আলোচনা করে ফাইসালা করতে হবে। এদের জমিতে যারা মারা গেছে তাদের জমিতে ছাগল গেছে, যে মারা আছে তাদের ছাগল দেয় তো বজলু 2টা শকেট মেরেছে, তারপর গুলি ফায়ার করেছে। আর
যতই নির্বাচন এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বীরভূমের নানুরের গোপডিহি গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তেজনা। তৃণমূল বিজেপি সংঘর্ষকে ঘিরে বুধবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকার এক বিজেপি কর্মী সমর্থক মহিলা কর্মী সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মীরা। কারা ওরা কারা আমাকে ধোল বুককে লেতি লেতি 5 জনতে কি মারলো আমাকে তাড়িয়ে 5 জনতে ধরলো মাঠে। আমার মামা শ্বশুরে ঘাস কাটতে গেছে, ওদিকে নিয়ে 5টা ছেলেতে গেছে, এক গুতে পেছতে করে ধরলো। আমি দৌড়ে আসতে গেছি, এইটা 5 জনে দাঁড়িয়ে ছিল, দিয়ে দৌড়তে গেল, দিয়ে ওকে বলছে ধর আমাকে গলাতে বন্দুক লাগিয়ে দিয়েছে, বলছে ও কি মেরেতে আমাকে বুককে লেতিয়ে মেরে ফেলে দিল, দিয়ে আমাদের পাড়া মেয়েগুলো গিয়ে সবাই মিলে তুলি নিয়ে এলো, আমাকে মেরে দিত গো। ওরা 5 জন আমাকে মেরে দিত। ভোটের মুখে জাল টাকা, 3 রাউন্ড গুলি ও একটি গাড়ি সহ আটক 3। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের চামটা এলাকায়। আটক 3 জনের মধ্যে 2 জন পুরুষ, তার মধ্যে একজন গাড়ির চালক, সাথে একজন মহিলাও ছিল বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। একটাই কথা বলছি, কুচবিহারের এসপি বিক্রি হয়ে গেছে, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে। সেন্ট্রাল ফোর্সকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, পুলিশ একদম দলদাসে পরিণত হয়েছে। নাহলে আজকে যে ঘটনাটা ঘটেছে, ড্রাগস সহ গুলি সহ 3 রাউন্ড গুলি পাওয়া গেছে, পিস্তল ছিল, পিস্তলটাকে সরিয়ে দেওয়া হয়েছে, বোম ছিল, বারুদ ছিল, নেশাদ কি ওটা সাদা ড্রাগস, জাল টাকা 5 লাখের মতো। এরপরে তুফানগঞ্জে ওরা বলছে খেলা হবে, সারা রাজ্যে বলছে খেলা হবে। এই বোম বারুদের খেলা ওরা খেলতে যাচ্ছে। এবং ঘটনাটা আছে অন্দরন ফুলবাড়ি, এই জায়গাটা নাককাটি গাছ এবং অন্দরন ফুলবাড়ি সীমানায় ব্রিজটার থেকেই শুরু আর কি, যে জায়গাটা তুফানগঞ্জ বিধানসভা অশান্ত পরিবেশ তৈরি করাচ্ছে। খাদ্যমন্ত্রীর প্রচারে রাস্তার দাবি তোলায় হুমকির অভিযোগ। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম্পরাকেই অনুসরণ করলেন হাবড়া তৃণমূল প্রার্থী তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করায় একাধিক বাংলাভাষীর জুটেছিল মাওবাদী সিপিএম তকমা। এবার হাবড়ায় তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্বাচনী প্রচারে এলাকার রাস্তার দাবি তুলে বিজেপির তকমা জুটল নীলিমা বিশ্বাস নামে এক মহিলা ভোটারের। প্রতিবাদ করাতে আমাকে বলছে আপনাকে বিজেপি শিখিয়ে পাঠিয়েছে। কালকে আমাদের ফটো তোলা নিয়ে অনেক কথা হয়েছে। আসানসোলের জামুরিয়ায় ভেঙে পড়ল 1,57,000 গ্যালনের একটি জলের ট্যাঙ্ক। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের RN কলোনি সংলগ্ন এলাকায়। মঙ্গলবার গভীর রাতে বিশাল ট্যাঙ্কটি ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর পর পরিত্যক্ত ট্যাঙ্কে জল ভরাই এই বিপত্তি। ভোটের আগে কার নির্দেশে ওই ট্যাঙ্কে জল ভরা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হাবড়ায় বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ অভিভাবকদের। ও তাদের দাবি, অভিযোগ করোনার সময় নিয়মিত ফি দিয়েছেন তারা, এখন স্কুল অতিরিক্ত ফি দাবি করছে। অভিভাবকদের আরও বক্তব্য, যেহেতু ক্লাস অনলাইনে হচ্ছে তাই টিউশন ফি ছাড়া আর কোনো কিছুই তারা দেবেন না। এদিন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলেন, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা মেটানোর চেষ্টাও করেন। আপনারা কোনো প্রবলেমের মধ্যে নই। আমি এইমাত্র বসে 10-15 মিনিট আমার সাথে ওনার ডিটেলস কথা হয়েছে। আমি ওনাকে বলেছি যে এগুলো এখন করা চলবে না বা বন্ধ করতে হবে, এবং আপনারা শুনলে খুশি হবেন, ওনার মুখ থেকে আবার শুনবেন উনি রাজি হয়ে গেছে এগুলো কিছু করা বন্ধ।
ফিস বেড়েছে, মান্থলি ফিস যেটা সেটা বেড়েছে, সমস্ত কিছু বাড়িয়েছে। শুধু টিউশন ফিটা দেবেন আপনারা? আমরা শুধু টিউশন ফি দেবো, আদারওয়াইজ কোনো চার্জ আমরা দেবো না। পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন মালদার চাচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, এলাকায় সাবমার্সিবল থাকলেও সেগুলি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে, যার জেরে প্রবল জলকষ্টে ভুগছেন গ্রামবাসীরা। প্রতিটা বাড়িতে দেয় এবং এলাকার যে সমস্যা, এই সমস্যা আমরা এলাকার মানুষ আমাদেরকে বলছে এবং এলাকার মানুষ আজকে এখানে এসে এবং এলাকার মানুষের সঙ্গে আমরা আছি। আমরা গ্রামবাসীর সমস্ত একজোট হয়ে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করছি, যেন পিএইচির কানেকশন প্রতিটা বাড়িতে প্রতিটা পাড়ায় যেন দেওয়া হয়। এখন এই সময় খরার সময় কিন্তু খুবই জলের অভাব, এই জলের অভাব জন্য আজকে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি এবং প্রতিটা পাড়ায় প্রায় বেশিরভাগ জায়গায় রাস্তায় কিন্তু লিক হয়ে গেছে জলের, সেই পাইপ ফেটে জল পড়ছে, আমরা বলার পরও কিন্তু সেটা কিন্তু সারছে না। খুবই অবস্থা খারাপ, রাস্তায় জল জমে থাকছে সব জমে, অথচ মানুষ জল পাচ্ছে না, বাড়িতে জল পাচ্ছে না। ক্রমশই করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। একদিনে আক্রান্তের সংখ্যা 1,15,000-এরও বেশি। আগামী 4 সপ্তাহ আরও ভয়াবহ অবস্থায় থাকতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। গত বছরেই মার্চ মাসে এই দেশে করোনার প্রকোপ শুরু হয়। করোনার প্রথম ঢেউ থাবা বসিয়েছিল গোটা পৃথিবীতে। গত জুন জুলাইতে যা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, আবারও চলতি বছরে করোনার ভয়াবহতা দেখছে দেশ। গত মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও আবারও বুধবার সেই গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রায় 1,15,736 জন করোনা আক্রান্ত, যা একদিনের আক্রান্তের নিরিখে সর্বোচ্চ। প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে দৈনিক মৃতের সংখ্যাও। শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন প্রায় 55,469 জন। গোটা দেশের সক্রিয় আক্রান্তের মধ্যে অর্ধেক সংখ্যা মহারাষ্ট্রের। বিগত সপ্তাহে উল্লেখযোগ্যভাবে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে করোনার প্রথম পর্বেও এতটা খারাপ পরিস্থিতি ছিল না ছত্তিশগড়ে। উত্তরপ্রদেশে গত 24 ঘন্টায় আক্রান্ত 5,895 জন। অন্যান্য রাজ্যেও প্রায় গড়ে প্রতিদিন 3 থেকে 3,500 বাড়ছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও ভোটের আবহে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 2,000-এরও বেশি। এই আক্রান্ত বৃদ্ধি দেশের সক্রিয় রোগীর সংখ্যাকে গত কয়েকদিনে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গত 24 ঘন্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে 55,250 জন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা 8,43,773 জন। করোনার দ্বিতীয় ঢেউ দেশে মৃত্যুও বাড়িয়ে দিয়েছে। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 630 জনের। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনের কড়াকড়ি শুরু হয়েছে। দিল্লিতে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ, যা চলবে আগামী 30শে এপ্রিল পর্যন্ত। মহারাষ্ট্রেও চলছে রাত্রিকালীন লকডাউন এবং সপ্তাহান্তে পূর্ণ লকডাউন। ছত্তিশগড়ের কয়েকটি জেলাতেও জারি হয়েছে লকডাউন। কিন্তু এত কিছুর পরেও ফিরছে না সচেতনতা। টিকাকরণ চললেও এখনো বেশ কিছু মানুষের মধ্যে টিকাকরণ নিয়ে সংশয় রয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 39,66,548 জনকে টিকা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত দেশে করোনা টিকার মোট ডোজ দেওয়া হয়েছে 8,70,77,474 জনকে। দেশে যেভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণের ঢেউ আগামী 4 সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মঙ্গলবার নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি.কে. পাল বলেন, দেশে অতিমারির পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে, বাড়ছে সংক্রমণ। প্রথম ঢেউয়ের তুলনায় এবারের সংক্রমণের গতি ও ভয়াবহতা আরও বেশি বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। পরবর্তী প্রতি খবর দেখার জন্য চোখ রাখুন আরোহী নিউজের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আরোহী নিউজের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।